সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি হাসান ওয়ালি। শুরুতেই জেনে নেব এখনকার প্রধান শিরোনাম। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে মানুষের ঢল। রুহের মাগফিরাত কামনায় সারা দেশে বিশেষ দোয়া। গুলশান আজাদ মসজিদে অংশ নিলেন বড় ছেলে তারেক রহমান। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যস্ততা। স্বাক্ষরের তারিখে গড়মিল থাকায় মান্নার প্রার্থিতা বাতিল। ভোটে নিশ্চিত হবে জনগণের অংশগ্রহণ, জানালেন প্রেস সচিব। নির্বাচনের আগে নাশকতার পরিকল্পনা। মিরপুরে অভিযানে সন্ত্রাসী সংগঠন ফরিস্টার গ্রুপের 3 সদস্য গ্রেফতার। আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ। নির্দেশদাতাদের খোঁজে র্যাব। এবং অপর সম্ভাবনার পরও ঝিনাইদহ হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম বীজ উৎপাদন খামার ঘিরে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষা। বলা হয় কলা আর পান ঝিনাইদহের প্রাণ। কবি গোলাম মোস্তফার যেমন জন্মভূমি এই ঝিনাইদহ, একই সঙ্গে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, মরমী সাধক পাগলা কানাই সহ অসংখ্য গুণী মানুষ জন্মেছেন এই ঝিনাইদহে। আমরা জানি যে অন্যান্য আসনে যেমন নির্বাচনী প্রচারণা জমজমাট চলছে, ঝিনাইদহ কিন্তু তার ব্যতিক্রম নয়। জেলাটির 6টি উপজেলার মধ্যে 4টি নিয়ে গঠিত হয়েছে সংসদীয় আসন, অর্থাৎ 4টি সংসদীয় আসন রয়েছে ঝিনাইদহ। আমরা এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ 2 সদর, এবং এই জায়গাটিতে আজকে আমরা পেয়েছি অনেক মানুষ, নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তাদের নির্বাচনী ভাবনা জানবো, একই সঙ্গে ঝিনাইদহের সংকট, সমস্যা এবং সম্ভাবনার গল্পও কিন্তু উঠে আসবে আলোচনার মধ্য দিয়ে। দর্শক, আমরা জানি যে একেবারে সন্নিকটে জাতীয় সংসদ নির্বাচন, এবং একই সঙ্গে এবার হতে যাচ্ছে গণভোট, অর্থাৎ যে সংস্কার মালা আগামী দিনে বাংলাদেশে যাতে করে ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে তেমন কিন্তু আসলে সংস্কার মালা করা হচ্ছে, তা না গণভোট হবে। শুরুতে একজন নবীন ভোটারের কাছে জানতে চাই এবার জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট নিয়ে আপনার মূল্যায়নটা একটু জানতে চাই, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমরা জানি যে দীর্ঘদিন এই বাংলাদেশ ফ্যাসিবাদ ব্যবস্থার মধ্যে নিমজ্জিত ছিল। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ সাধন হয়েছে, এবং এই স্টেক হোল্ডার ছিল তরুণ এবং নতুন যে ভোটার, তারা সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র বিনির্মাণ, এই গণভোটের মধ্য দিয়ে এবং এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে এই রাষ্ট্র বিনির্মাণ করা, রাষ্ট্র সংস্কার সম্ভব হবে। সেক্ষেত্রে আমাদের নতুন এবং তরুণ প্রজন্ম যারা আছে, আমরা এই বিষয়টা নিয়ে খুবই উচ্ছ্বাসিত এবং আমরা প্রত্যাশা করি আমাদের এই তরুণ নতুন ভোটাররা আগামী দিন এই জুলাই সনদে হা ভোটের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র বিনির্মাণ সহজ করে দিবে। জি, ধন্যবাদ। যেমন আসলে শুরুতে একজন নবীন ভোটারের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে শুধু নির্বাচনী নয়, এটি একই সঙ্গে যে গণভোটটি হবে আগামী দিনে যে বাংলাদেশ সেটি বিনির্মাণে ভূমিকা রাখবে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা তো এর আগে বিভিন্ন সময় নির্বাচন দেখেছি, কিন্তু এক ধরনের অভিযোগ ছিল এবার একটি ভালো নির্বাচন হওয়ার অপেক্ষায় সবাই রয়েছে। আপনি কেমন দেখছেন, ঝিনাইদহের পরিবেশ কেমন দেখছেন? প্রথমেই সময় টিভি এবং যারা শুনছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখেছি গত 54 বছরে যে যতগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনই জনগণের স্বার্থে নির্বাচন হয়নি, এবং গত 17 বছর ধরে একটা আমি এবং ডামির নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়নি। আমরা নতুন ভোটার এবং নারী ভোটার হিসেবে যেটা বলতে চাই যে সংসদ হবে গণমানুষ এবং শ্রমজীবী মানুষের অধিকার কথা বলার জায়গা, কোনো কোটিপতির ক্লাব। তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই এবারে নির্বাচনটা হবে এমন নির্বাচন, যেই নির্বাচনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান এবং 71-এর যে চেতনা সেটা বাস্তবায়ন হবে, সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক দেশ গঠন হবে, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা যেটা দেখছি, আমরা এখনও আশা ওইভাবে করতে পারছি না। আমরা প্রশাসনকে দেখছি দুর্বল অবস্থায় আছে। প্রশাসন যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং সত্যিকার অর্থে যাতে একটা জনমানুষের নির্বাচন হয় সেটা। ধন্যবাদ আপনাকে। তিনি বলছেন যে একেবারে সুষ্ঠু পরিবেশে যাতে করে জনমানুষের যে প্রতিক্রিয়া, যে মতামত, সেটি যাতে প্রতিফলন ঘটে সেরকম নির্বাচন আশা করছেন। আরেকজন পেয়েছে, আপনার কাছে একটু জানতে চাই যে এবারে নির্বাচন একই সঙ্গে সংসদ নির্বাচন এবং গণভোট সব মিলে আসলে প্রচারণা কেমন দেখছেন? জি, আমি সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি।
দেখেন, বর্তমানে আমরা অতীতে যেগুলো দেখেছি, আমাদের বাংলাদেশে তো এটা 13তম নির্বাচন। এর আগে যে 12টা নির্বাচন হয়েছে তার প্রেক্ষিতে এটা একটু ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। এবং এখনও পর্যন্ত আমরা দেখেছি অন্যান্যবার নির্বাচনের আগে যেমনটা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে যায়, সেটা আমরা এখন বর্তমানে খুব বেশি একটা পর্যবেক্ষণ করছি না। কারণ প্রত্যেক রাজনৈতিক দলগুলাই নিজ নিজ জায়গা থেকে তারা জনগণের মানে যে পালস বুঝে কাজ করার চেষ্টা করছে। তো আমার এখানে একটা প্রত্যাশাই থাকবে, পরবর্তীতে যে রাজনৈতিক দল বা যারা দেশের সরকার গঠন করবে তাদের প্রতি একটাই প্রত্যাশা থাকবে, সেটা হচ্ছে দেখেন অতীতে আমরা দেখেছি যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে কিছু ব্যক্তি বা কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করেছে, জনগণের স্বার্থ হাসিল হয়নি। বিশেষ করে আমি একজন শিক্ষার্থী, সেই হিসেবে আমি বলতে পারি যে শিক্ষার্থী সমাজ সবসময়ই তারা একটা অবহেলা বা বঞ্চিত হয়েছে সব বিষয়ে। আমাদের বাংলাদেশের শিক্ষাখাত খুবই দুর্বল। আমরা চাই পরবর্তীতে যারা বা যে রাজনৈতিক দল সরকার গঠন করবে তারা এই শিক্ষাখাতের দিকে বেশি গুরুত্ব দিবে এবং পাশাপাশি তাদের এই প্রচারণার কাজে বিশেষ করে শিক্ষার্থীদেরকে, অতীতে আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা, বিশেষ করে ছাত্রদেরকে তারা রাজনৈতিক সংগঠনগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করে, নির্বাচনী কাজে ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করে। তো সেটা এখনও পর্যন্ত আমরা আমাদের পর্যবেক্ষণ করিনি। তো পরবর্তীতে তাদের প্রতি প্রত্যাশা থাকবে এটাই যে অন্তত ছাত্র সমাজকে এই কলঙ্কমুক্ত নির্বাচনে হাতিয়ার হিসেবে যাতে ব্যবহৃত না হয়। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম, আমরা আরেকজনের কথা একটু শুনতে চাই যে আমরা যে অন্যান্য আসনগুলোতে যেমন নির্বাচনী জমজমাট পরিবেশ দেখছি, আপনার কাছে একটু জানতে চাই যে এবারের নির্বাচনেও তো আসলে একেবারে জমজমাট পরিবেশ, দীর্ঘদিন পর একটা ভালো নির্বাচন হবে সবাই প্রত্যাশা করছে। ঝিনাইদহে আসলে আপনার কাছে কি কেমন প্রত্যাশা যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে ইতিপূর্বে বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়ে গেছে, বিশেষ করে দশম এবং একাদশ, দ্বাদশ, মূলত পক্ষে এগুলো নির্বাচন ছিল না, এটা দখলদারিত্ব ছিল। জনগণ তাদের ভোট দিতে পারেনি, কেন্দ্রে যাইতে পারেনি, দিনের ভোট রাতে হয়ে গেছে, যে কারণে মানুষ দীর্ঘদিন এই ভোট থেকে দূরে ছিল। তারা তাদের সামনের যে ভোটটা আসছে, ত্রয়োদশ নির্বাচন, উৎফুল্ল, মানুষের মনের মধ্যে উৎফুল্লতা কাজ করছে। তারা তাদের নিজের ভোট নিজে দিতে পারবে এবং তারা তাদের মনোনীত একজন প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। তো আমরা দীর্ঘদিন ঝিনাইদহ অবহেলিত, বিগত যে সংসদ সদস্যগুলো ছিলেন, মানে ইতিপূর্বে আমাদের এইখানের আধুনিক ঝিনাইদহ রূপকার যাকে বলা হয়, প্রয়াত নেতা মশিউর রহমান, উনি 4 বার এখানে এমপি ছিলেন। উনি থাকতে যে উন্নয়ন হয়েছে, তার পরবর্তীতে যে এমপিগুলো এসছেন তারা মূলত কিছুই করেননি। পরবর্তী যারা আসবে তাদের কাছে উন্নয়ন অনেক দাবি আছে, তেমন প্রত্যাশা করছেন। আমরা জানি যে ঝিনাইদহের প্রায় 16 লাখ ভোটার রয়েছে এবং এর মধ্যে কিন্তু 80% কিন্তু আসলে পেশা হচ্ছে কৃষি পেশা, অর্থাৎ কৃষি প্রধান দেশ জেলা ঝিনাইদহ। আমরা একটু কৃষি নিয়ে কথা বলতে চাই। একই সঙ্গে ফুল চাষের দ্বিতীয় বৃহত্তম জায়গাটিও রয়েছে এই জায়গাটি, অর্থাৎ ঝিনাইদহ। আমি শুরুতে একটু কৃষি নিয়ে কথা বলতে চাই যে কৃষক যারা রয়েছেন, আমরা জানি যে 80% মানুষ এখানে কৃষি পেশার সঙ্গে জড়িত। কৃষকদের সুযোগ সুবিধা কীরকম আছে, সরকারের তরফ থেকে যে সুবিধা পাওয়ার কথা সেটি কতটুকু আপনারা পাচ্ছেন? আমি মূলত একজন ফুল চাষি এবং ব্যবসাদার। আমাদের ঝিনাইদহ জেলা বাংলাদেশের ফুলের দ্বিতীয় রাজধানী। আমরা যদি ফুলের কৃষকরা যদি সেরকম সুযোগ সুবিধা পায়, যেমন আমাদের একটা কোল্ড স্টোর লাগবে, আমাদের একটা উন্নত মানের বাজার লাগবে, আমাদের এইগুলা, তারপর ভালো পরিবহন ব্যবস্থা লাগবে, এইগুলা যদি আমরা পাই তাহলে আমরা ফুল চাষিরা বাংলাদেশের বৃহত্তর ফুল চাষি বলে আমরা পরিচিতি লাভ করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। যখন বলছেন যে আরও সুযোগ সুবিধা সেটি নিশ্চিত হলে পরে বৃহত্তর, অর্থাৎ যে জায়গাটি রয়েছে আরও বৃহত্তর পর্যায়ে যেতে পারবে। আমি কৃষি ব্যবস্থা নিয়ে একটু জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে এখন পর্যন্ত আসলে জেলায় যে আমরা জানি যে একটি বড় বীজ এখানে রয়েছে, যেই সবচেয়ে বড় দেশের, সেটি আসলে কি অবস্থার মধ্যে রয়েছে? একই সঙ্গে কৃষকদের অবস্থানটা কীরকম? আসলে কৃষক আমাদের বাংলাদেশের আসলে অবহেলিত, কৃষকদের যে ন্যায্য দাবি সেটা আসলে পায়নি। একজন আমরা 5 বিঘে ভুঁই ধান লাগাইছি, সার লাগবে আমাদের 10 থেকে 12 মণ। আমরা ধান সার পাচ্ছি 5 কেজি। আসলে 5 কেজি সার নিয়ে আসলে কী করব? এটা যারা আছে, আমরা 5 কেজি পাচ্ছি, আর যারা একটু উপর বাজার লোক আছে তারা ফোন করলে 10 বস্তা পেয়ে যাচ্ছে। আসলে আমাদের কৃষকের অবস্থা এরকম। আমার কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচে। আমরা যে এখানে আসছি, এ কিন্তু কৃষকের তা কিন্তু খেয়ে আসছি। এখানে আমরা যে পড়ে রয়েছি, এ কিন্তু কৃষকের তৈরি। কৃষককে অবশ্যই ভালোবাসতে হবে। আসলে কৃষক কিন্তু দেশের স্টার, পৃথিবীর স্টার। আমরা স্টার ভাবি, যারা চলচ্চিত্র, যারা ফুটবলার, ওদেরকে আমরা স্টার ভাবি। আসলে এই কৃষকের তা খাইয়ে মূল তারকা কৃষক। আপনারা যে ধরনের প্রণোদনা পাওয়ার কথা, সার বীজ পাওয়ার কথা, সেটি কতটুকু আসলে নিশ্চিত হচ্ছে? সেটা আসলে আমরা এই সাধারণ কৃষক আমরা পাই না।
আমরা যে সাধারণ কৃষক খেতে পাই না, যারা উপর লোক আছে তারা পায় এটা। একেবারে কৃষকের হাত পর্যন্ত সেটি পৌঁছাচ্ছেন না বলে আপনি অভিযোগ করছেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার নাম পরিচয় একটু জানতে চাই এবং একই সঙ্গে যে কৃষির যে অবস্থা সার্বিকভাবে সেটি একটু জানতে চাই, আপনার মূল্যায়ন। আমার নাম মিজানুর রহমান, আমি প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব। আসলে আপনি জানেন যে ঝিনাইদহ জেলা কিন্তু কৃষি নির্ভর জেলা। পান এবং কলা আমাদের হচ্ছে প্রাণ। আমাদের এখানে যে দত্তনগর কৃষি ফার্ম রয়েছে, এই কৃষি ফার্মের যে বীজ উৎপাদন হওয়ার কথা, সেই কাঙ্ক্ষিত বীজ তারা উৎপাদন করে। আমাদের এখানে আরেকটি বীজ উৎপাদন খামার রয়েছে, সেটা হচ্ছে সাধুয়াটি বীজ উৎপাদন খামার। এই খামারগুলি আগের মতো কিন্তু উৎপাদন কম নেই। কৃষকদের যে বীজের চাহিদা, সেই চাহিদা কিন্তু এই দুই জায়গাতেই পূরণ হওয়ার কথা। সেটা কিন্তু আমাদের এখানে এরা যে খামারগুলো আছে, বিভিন্ন অনিয়ম দুর্নীতি নানা কারণে তারা কিন্তু বসে আছে। দত্তনগর কৃষি খামার কিন্তু এশিয়ার অন্যতম খামার। সেই খামারের যে বীজ উৎপাদন হয়, সেই বীজগুলি কিন্তু মান আগের মতো আর নিয়ন্ত্রণ করা হয় না, নানাবিধ সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে কৃষি জমি কমছে, প্রতি বছর কৃষি জমি কমছে এবং কৃষি জমিতে বাড়িঘর তৈরি হচ্ছে। বিশেষ করে পূর্ত আইন বাস্তবায়ন না হয়, মানে ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে কোনো পূর্ত আইন এখানে নাই। এতে করে প্রতি বছর আমাদের এখানে 7% মানে ভূমি কিন্তু কমে যাচ্ছে, কৃষির জমি কমছে। এই যে সার্বিকভাবে কৃষকদের যে জমি কমছে, পাশাপাশি তাদের উৎপাদন কিন্তু বাড়ছে, এটা ঠিক আছে। এখন কিন্তু আপনি জানেন যে আমাদের এই অঞ্চলে কিন্তু একটি জমিতে 4টি ফসল করছে, একসাথে হলুদ করছে, মরিচ করছে, পাশাপাশি পটল করতেছে, অন্য ফসল, মানে একই জমিতে 4 ধরনের ফসল কিন্তু কলা করতেছে। সব মিলিয়ে কৃষক কিন্তু নিজেরাই তাদের বাঁচার জন্য, তারা সারভাইভ করার জন্য তারা নিজেরাই উৎপাদন আরও বাড়াচ্ছে। তবে কৃষি প্রণোদনা যে পরিমাণ দেওয়া হয় খুব সামান্য দেওয়া হয়, এবং যেটা যে আগের আমার একজন বললেন যে সেটা হচ্ছে যে তাদের কাঙ্ক্ষিত যে প্রণোদনা পাওয়ার কথা তারা কিন্তু আপনি বলছেন যে যদি প্রণোদনা বাড়ে তাহলে এটি উৎপাদন আরও বাড়বে। আমরা একটু মৎস্য নিয়েও কথা বলতে চাই। আমরা জানি যে ঝিনাইদহে অনেক মৎস্য ব্যবসায়ী রয়েছেন, এখানে অনেক ধরনের বিল আছে, সেই জায়গায় কিন্তু মানুষ মৎস্য করেন, চাষ করেন। আমি একটু কথা বলতে চাই যে কী অবস্থা মৎস্য চাষিদের, আসলে কী অবস্থা ঝিনাইদহে? ইজারা দিয়ে তো নষ্ট করে দিচ্ছে। আমার বাপ দোয়ান আমাদের তো চাষ করে যাচ্ছে আমাকে, কারণ আমাদের তো বাবুর তো আমাদের আন্ডারের বাইরে, ইজারা বাতিল করতে হবে। আরেকজনের কাছে একটু জানতে চাই যে যেই ধরনের সহযোগিতার প্রয়োজন মৎস্যর ক্ষেত্রে, মৎস্যজীবীদের ক্ষেত্রে, সেটি কতটুকু নিশ্চিত হচ্ছে? আসলে বর্তমান সময়ে সারা দেশেই শ্রমজীবী মানুষ খুব সংকটে আছে এবং জুলাই গণ অভ্যুত্থান হয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে, সেখানে যে শ্রমিক জনতার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণের জায়গা থেকে যে তাদের ন্যায্য যে দাবি, দীর্ঘদিন ধরে জেলেরা যে জলমহলে, আমাদের এই ঝিনাইদহ বাওর বেষ্টিত, হাওর বাওর নদী নালা সমৃদ্ধ একটি জেলা, এখানে কৃষি অর্থনীতি এই জলমহলের উপরে নির্ভরশীল। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে যখন জলমহলগুলো ইজারা দেওয়া হলো বড়লোকের কাছে, তখন থেকে এই জেলেরা বঞ্চিত হয়েছে। আমাদের জেলেদের দাবি যে আমাদের বাপ দাদা 14 পুরুষের যে প্রথাগত মালিকানা, তার একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, কারণ এই জলমহলের অধিকার জেলেদের। আমরা সংবিধানেও আছে দেখেছি যে জল যার জলা তার, তাহলে ইজারা প্রথা বাতিল করতে হবে এবং ইজারা প্রথা বাতিল করলে পরে জেলেরা কর্মসংস্থান হবে, বেকারত্ব থেকে দূর হবে এবং ঝিনাইদহে প্রায় 50 লাখের উপরে জেলে সম্প্রদায়ের বাস। সরাসরি এই ইজারা প্রথা বাতিল করলে তারা এটি সুফলভোগী হবে, নিশ্চয়ই বর্ষ আরও এগিয়ে যাবে, এমনটি আসলে একজন বলছেন। আমাদের ঝিনাইদহ যিনি সময় টেলিভিশনের প্রতিনিধিত্ব করেন লোটাস কামাল সোহাগ, তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি একটু দাঁড়াবেন প্লিজ। আমরা যে অনেক অভিযোগের কথা শুনলাম যে 80% মানুষ কৃষির সঙ্গে জড়িত, কিন্তু নানান ধরনের কিন্তু আসলে তারা সুবিধা পাচ্ছেন না। এখন আসলে এই যারা দায়িত্বে রয়েছেন, সরকারি কর্মকর্তাগুলো, অফিসগুলো রয়েছে, নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, তারা কি এগুলো দেখভাল করেন না? আসলে সব মিলিয়ে বলতে গেলে যেই কৃষক, মূলত যে কৃষক আসলে সার পাবে বা বীজ পাবে, সেই তালিকাটা আসলে তৃণমূল পর্যায়ে যেই তালিকাগুলো করা হয় সেটা কিন্তু সঠিকভাবে তাদের কাছে পৌঁছচ্ছে না। তাদের কাছে যে তালিকা আগে পুরোটা আমরা দেখেছি বিগত দিনে ছিল, প্রায় সেম তালিকায় এখন পর্যন্ত তারা রয়েছে। তারা চেষ্টা করতেছে আসলে কৃষককে প্রকৃতভাবে দেওয়ার। আমরা এর আগেও দেখেছি সার নিয়ে একটু এখানে সার বিতরণ একটু অনিয়ম হয়েছিল, তো এটা আসলে চেষ্টা করতেছে একবারে। আসলে তো এইভাবে আমরা যেটা কথা বলেছি, তারা বলছে আসলে আমরা তো একবারে সব কিছু আসলে সমাধান করতে পারছি না, তবে তারা চেষ্টা করতেছে আসলে কৃষক পর্যায়ে এই সারগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং সঠিক যারা মূলত কৃষক তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। এটা নিয়ে আসলে তারা বলছে, জানিয়েছে। জি, এসব নিয়েই তো আপনি একটি প্রতিবেদন তৈরি করেছেন। দর্শক, আমাদের সহকর্মী লোটাস কামাল সোহাগ, তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন ঝিনাইদহ সংকট সম্ভাবনা নিয়ে। সেই প্রতিবেদনটি দেখে আসবো।
মরমী কবি পাগলা কানাই, ফকির লালন শাহ, গাজী কালু, চম্পাবতী আর 12 আউলিয়ার আশীর্বাদ পুষ্ট দেশের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহ। প্রায় 16 লাখ ভোটারের এই জেলায় 80% মানুষের প্রধান পেশা কৃষি। জেলায় রয়েছে দেশের সর্ববৃহৎ বীজ উৎপাদন খামার দত্তনগর কৃষি ফার্ম। ধান, পাট, সরিষা, কলা, পান আর সবজি জেলাকে করেছে কৃষিতে সমৃদ্ধ। দক্ষিণ এশিয়ার বৃহত্তম বটগাছ, সুলতানি আমলের মসজিদ ঘিরে রয়েছে পর্যটন কেন্দ্রের অপার সম্ভাবনা। পর্যটন, কৃষি ও লোকজ ঐতিহ্যের সমন্বয়ে ঝিনাইদহ বহন করছে অপার সম্ভাবনার এক। আর অপার সম্ভাবনায় সমৃদ্ধ হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন কিছুই হয়নি। বছরের পর বছর ধরে জেলাবাসী যে প্রত্যাশা বেড়ে উঠেছে তা অনেকটাই রয়ে গেছে বাস্তবায়নের অপেক্ষায়। স্থানীয়রা বলছেন, পরিকল্পনার কথা শোনা গেলেও প্রকৃত অগ্রগতি খুবই সামান্য। জেলা শহরে রেললাইন সংযোগ, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি থাকলেও কেউ শোনেনি তাদের কথা। ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালেও অনেক ডাক্তার সংকট আছে, বেড সংকট আছে। রাস্তাঘাট নেই, ভালো কোনো বাজার নেই, পাইকারি কোনো বাজার নেই। তারই কারণে হরিণাকুণ্ডর মানুষ আজকে পিছিয়ে রয়েছে। সঠিক দাম যদি কোল্ড ড্রিঙ্কস রাখার জায়গা পাতাম তাহলে আমরা অনেক লাভবান হতাম। সচেতন মহল বলছেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রত্যাশা পূরণার সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন মাস্টার প্ল্যান। কৃষি ব্যবস্থা, ঝিনাইদহের যাতায়াত ব্যবস্থা সবকিছু মিলিয়ে সার্বিক একটা প্ল্যান করা যেতে পারে। সামনে যে সরকার আসবে তাদের কাছে আহ্বান থাকবে, ঝিনাইদহে রেল লাইন, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জলমহলের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের দেওয়া, এগুলো যেন তারা পালন করে। আগামী দিনে যারা নেতৃত্ব দেবে তাদের সমন্বিত উন্নয়ন পরিকল্পনায় ঝিনাইদহ হতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার, এমনটি মনে করেন জেলাবাসী। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। সহকর্মী লোটাস রহমান সোহাগের প্রতিবেদনটি দেখছিলাম ঝিনাইদহ নিয়ে। ঝিনাইদহের নানান রকমের যে সমস্যা সংকট রয়েছে, একই সঙ্গে যে সম্ভাবনা জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তিনি তার প্রতিবেদনে ফুটিয়ে তুলেছেন। আমরা একটু কথা বলতে চাই যোগাযোগ ব্যবস্থা নিয়ে। অর্থাৎ ঝিনাইদহে আমরা জানি যে রেল সংযোগ কিন্তু একেবারেই নেই, সড়ক পথে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু আসলে একেবারেই অপ্রতুল। আপনার কাছে একটু জানতে চাই যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসলে কী অবস্থা ঝিনাইদহের। আমরা কৃষি নিয়ে কথা বললাম, এইগুলো পণ্য পরিবহনের ক্ষেত্রে তো নানান ধরনের সমস্যা আপনাদের পোহাতে হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে ঝিনাইদহ জেলা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা, যে জেলা দিয়ে মাগুরা, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুরী সংযোগস্থল। এই জেলার কৃষি সম্প্রসারিত একটা জেলা, কৃষি উৎপাদনশালী একটি জেলা। এখানে পান বিশ্বের বিভিন্ন, ঢাকাসহ বিভিন্ন বিশ্বের দেশে যায়। এখানে কাঁচা সবজি ঢাকাসহ বিভিন্ন জেলাতে এখান থেকে যায়। রাস্তা যোগাযোগের কথা যেটা আপনি বলছিলেন, আপনি খেয়াল করবেন যে ঢাকা টু ঝিনাইদহ হয়ে যে খুলনা পর্যন্ত যে মহাসড়ক, এই সড়কটি একেবারে ব্যবহার অনুপযোগী। 6 লেনের যে কার্যক্রম চলছিল এটা প্রায় বন্ধ হওয়ার পথে। আপনি খেয়াল করেছেন যে এইখানে যে রাস্তার বা ব্রিজের যে কাজগুলো চলছিল, আমরা শুনেছি যে 2জন ঠিকাদার পেয়েছিল, একজন ঠিকাদার চলে গেছে, আর একজন ঠিকাদার আছে, ওনার কাজ মন্থর, মানুষ কোনো টাকা পায়নি। রেল লাইনে যে কথা বলছিলেন যে বাংলাদেশের সাথে অন্যান্য জেলার তুলনায় ঝিনাইদহ জেলা একমাত্র মোবারকগঞ্জ অর্থাৎ কালীগঞ্জ ছাড়া কোথাও ট্রেন যোগাযোগের ব্যবস্থা নেই। পুরো জায়গাটি একেবারে অনুন্নত আছে। অর্থাৎ এই জায়গাগুলো পণ্য পরিবহনের ব্যবস্থা হলে পরে সেটি আরও উন্নত হবে, তেমনটি আসলে বলছেন। আমরা আরও 2-1জনের সাথে একটু কথা বলতে চাই এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে। আমরা তো একেবারে একটু পেছনে যেতে চাই যে খানাকন্দকে ভরা দেখছি অনেক রাস্তা, সড়ক, সেই জায়গাগুলোতে আসলে নানা ধরনের দুর্ঘটনা ঘটারও তো শঙ্কা আছে। সেটি আসলে আপনারা কি মনে করছেন যে আপনারা নিশ্চয়ই দাবি করছেন এখন পর্যন্ত কেন হচ্ছে না? ধন্যবাদ সময় টিভিকে। আসলে আমাদের সারা বিশ্বের ভিতরে বাংলাদেশে সবচেয়ে সড়ক বিভাগে বেশি বাজেট পাস হয়, কিন্তু সেই তুলনায় আমাদের রাস্তাঘাট উন্নয়ন হয় না। তো আমি চাই যে প্রত্যেকটা খাতে আগে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতিমুক্ত করলে প্রত্যেকটা জায়গায় যদি সুষ্ঠুভাবে এই অর্থটা ব্যয় করা হয় এবং সঠিক যদি পর্যবেক্ষণের দ্বারা যদি ওই সড়কগুলো নির্মাণ করা হয়, অর্থটা সঠিকভাবে করলে পরে এটা আপনি মনে করছেন যে যে কাজগুলো সেগুলো ভালোভাবে। আমরা আরও মানুষজন আছেন এখানে, অনেক মানুষ জড়ো হয়েছে যাদের সঙ্গে আমরা আড্ডা দিতে চাই, অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই, স্বাস্থ্য, শিক্ষা, নানান বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি কয়েকজন ভোটার পেয়েছি, নারী ভোটারও এখানে আছেন, সচেতন মানুষ। আমি একটু জানতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা আসলে কীরকম আছে ঝিনাইদহে, আপনার দৃষ্টিতে কেমন সেবা পাচ্ছেন? আসলে ঝিনাইদহ একটা
মাল্টি ট্রানজেকশন এলাকা ঝিনাইদহ। তো সেই জায়গাটা থেকে আমরা যদি বলি যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা অনেক সময় ঝিনাইদহতে আমাদের স্বাস্থ্যসেবা নিতে হয়। সেই জায়গাটা আসলে ঝিনাইদহ স্বাস্থ্যসেবার মানটা যেই রকম হওয়া দরকার সেই রকম না। বাংলাদেশ একটা জনবহুল দেশ এবং ঝিনাইদহ আমরা অনেক জনগণ একসাথে বসবাস করি। ঝিনাইদহ আমাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি আছে, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, নার্স এবং আমাদের স্বাস্থ্যসেবার যে উপকরণগুলো সেগুলো সঠিকভাবে না থাকায় এখান থেকে প্রায়ই আমাদের রোগীগুলো রিফার করা হয় এবং অর্থ সংকটের কারণে যারা আর্থিকভাবে কিছুটা পিছনে তাদের আসলে চিকিৎসা সেবা নিতে খুবই কষ্ট হয়। আপনি বলছেন যে লোকবলের সংকটের ফলে যে 250 বেড হসপিটাল রয়েছে সেটি তো পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না। আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আরও একটু কথা বলতে চাই, যে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, স্বাস্থ্যসেবা এখন কি অবস্থায় আছে আপনি একটু বলবেন, ঝিনাইদহ এখন কি অবস্থায় আছে আপনার মতামতটা জানতে চাই। ঝিনাইদহ স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা আছে তাতে 20 লক্ষ লোকের জন্য একটি মাত্র সদর জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট, সেখানে ডাক্তারের সংখ্যাও কম, অন্যান্য কর্মচারীদের সংখ্যাও কম, প্রয়োজনীয় মেশিনারিজও যথেষ্ট অপ্রতুল, যার জন্য আমাদেরকে বড় ধরনের কোনো সমস্যা হলেই আমরা ঝিনাইদহ শহরের বাইরে যেতে হয়। দর্শক আমাদের সঙ্গে রয়েছেন ঝিনাইদহের 250 শয্যা হসপিটালের যিনি তত্ত্বাবধায়ক, তার কাছে একটু জানতে চাই যে নানান অভিযোগ কিন্তু আমরা শুনছি যারা এখানে আছেন তারা বলছেন যে লোকবলের সংকটের ফলে তারা চিকিৎসাটা পাচ্ছেন না, অনেকে অর্থর অভাবে বাইরেও যেতে পারছেন না। এসব মিলে এটি উন্নয়ন কিভাবে করা যায় সেই চেষ্টা নিশ্চয়ই করছেন আপনারা। জি ধন্যবাদ সময় টিভিকে। 250 বেড হসপিটাল এই জেলার যে 20 থেকে 22 লক্ষের আমি মনে করি একমাত্র ভরসা, কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে লোকবলের অভাব। আমাদের যে পোস্ট আছে সেখানে প্রায় 36 জন ডাক্তারের অভাব আছে। 3য় শ্রেণীর 4র্থ শ্রেণীর কর্মচারী অনেক অপ্রতুল, সিস্টারের সংখ্যা কম, বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তার কম। তাছাড়া আমাদের এখানে স্বাভাবিক চিকিৎসা চলে, কিন্তু বিশেষায়িত চিকিৎসা যেমন আপনার সিসিও, আইসিইউ, কিডনি ডায়ালিসিস, উন্নত মানের পরীক্ষা করার জন্য যে আমাদের সিটি স্ক্যান, এমআরআই, এগুলো আমাদের এখানে নাই। এগুলো যদি আসে তাহলে আইসিইউ ব্যবস্থাও তো নাই। এগুলোর জন্য আমাদের ভৌত অবকাঠামো রেডি এবং আমরা এর জন্য সব চাহিদা পাঠাইছি, বর্তমান মন্ত্রণালয়ে অবস্থান করতেছে। এগুলো যদি আমরা দ্রুত পাই তাহলে এই উন্নত বিশেষায়িত সেবা আমাদের জন্য পাওয়া সুবিধা হবে। জি ধন্যবাদ। যেমনটা আসলে বলছেন যে লোকবলগুলো দরকার, যেগুলো তারা বলেছেন সেই স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে সেগুলো আসলে পরে সেই জায়গায় যে লোকবলের সংকট সেটি দূর হবে। দর্শক, সারা দেশব্যাপী কিন্তু আসলে নির্বাচনী প্রচার প্রচারণা যেমন চলেছে, এখন নির্বাচনের আমেজ কিন্তু বইছে। আমরা একটু লক্ষ্মীপুরে যেতে চাই, সেখানে আমার সহকর্মী মাজহারুল আনোয়ার টিপু রয়েছেন, তিনি জানাবেন সেখানকার সবশেষ। নির্বাচনের পর থেকেই লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এখন ভোট। জেলা শহরের পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে চায়ের দোকানের আড্ডায় সরগরম এখন ভোটের হাওয়া। ভোটাররা করছেন নানা সমীকরণ। এরই মধ্যে প্রার্থী এবং প্রার্থীদের কর্মী সমর্থকরা ভোটার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন, চালাচ্ছেন নানামুখী প্রচারণা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। অবশ্য ভোটাররা বলছেন প্রতিশ্রুতিতে তারা বিশ্বাসী নয়। তারা জানাচ্ছেন যে এবার এমন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান যারা সৎ, যোগ্য এবং দক্ষ। তারা প্রতীক দেখে নির্বাচনে ভোট দিবেন এমন কথাও তারা বলছেন না। প্রতীকও তারা দেখবেন, অবশ্য প্রার্থীর যোগ্যতাও তারা বিবেচনায় আনবেন। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনে মোট 45 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও সেখানে জমা দিয়েছেন 35 জন প্রার্থী। এর মধ্যে লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন শাহাদাত হোসেন সেলিম এবং সেখানে জামাত মনোনীত প্রার্থী হচ্ছেন নাজমুল হাসান। মূলত এই 2 জন প্রার্থীর মধ্যেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সবাই এই কথাই বলছেন। এবং লক্ষ্মীপুর 2 জাতীয় সংসদ নির্বাচনী আসনে এখানে আসলে আগে নির্বাচিত হয়েছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসনের জননী বলে অভিহিত করেন এবং তার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের অধিকাংশ মানুষের মন আকৃষ্ট করতে কিন্তু তিনি এর মধ্যে সক্ষম হয়েছেন। তিনি সক্ষম হয়েছেন এবং আমি এই নির্বাচনী আসনে
4টি যে নির্বাচনী আসন রয়েছে সে আসনে 16,39,464 জন ভোটার 496টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নবীন ভোটাররা অবশ্য আশা করছেন যে নতুন এই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পারবেন, যারা বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন বলে নতুন ভোটাররা আশা করছেন। এই ছিল আমার কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ। আমরা লক্ষ্মীপুরে ছিলাম, লক্ষ্মীপুরে নির্বাচনের খবর জানছিলাম। আবারও ঝিনাইদহে ফিরতে চাই। এই আজকের যে আড্ডা, সে আড্ডায় কিন্তু অনেক মানুষ আছেন, নানান শ্রেণী পেশার মানুষ আছেন। আমরা একটু শিক্ষা নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে কুষ্টিয়াতেই রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, পাশেই রয়েছে ঝিনাইদাও বেশ কিছু কলেজ আমরা জানি, কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ একটি, সব মিলে আপনাদের নানান ধরনের দাবি আছে। এখন পর্যন্ত এমনি অন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান কীরকম আসলে? আমাদের ঝিনাইদহতে শিক্ষা ব্যবস্থা এক প্রকার ভালো, কিন্তু কিছু কিছু স্কুল আছে যেমন আপনার সেশন ফিটা অনেক বেশি নেয়। এটাতে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এরকম পরিবারের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। অনেক জায়গায় অনেক বেশি ব্যয়বহুল। সেরকম আমরা একটু কথা বলতে চাই যে আরেকজনের সঙ্গে, যে ঝিনাইদহ আসলে শিক্ষা ব্যবস্থার মানটি আসলে কীরকম? ঝিনাইদহ শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। আমরা শুধু পিছিয়ে আছি, আমাদের উন্নত একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন। কুষ্টিয়া পার্শ্ববর্তী জেলায় ইউনিভার্সিটি আছে, আমাদের এখানে নাই। আমরা চাই ঝিনাইদহের জন্য শিক্ষা ব্যবস্থা একটি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ, এবং ঝিনাইদহ যোগাযোগের ব্যবস্থার জন্য সড়কগুলো উন্নয়ন করা, এবং ঝিনাইদহ শহর উন্নয়নের জন্য রেলপথের প্রয়োজন অপরিসীম। জি, ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলাম, আমরা আরেকজনের কাছে একটু যেতে চাই, পেছনে একটু যেতে চাই। যেই ঝিনাইদহের যে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি, আপনার কাছে কি মনে হয় যে আপনার উন্নত শিক্ষা গ্রহণ করার জন্য তো ঝিনাইদহের বাইরে যেতে হয়, সেটা নিশ্চিত করার জন্য আসলে কী ধরনের উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? না, আমি মনে করি এখনও নেওয়া হয়নি, তবে সময় পেলে যারা আসবে সামনে ইনশাল্লাহ তারা নেবে, এবং আমরা আশাবাদী যে ঝিনাইদহ শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিভার্সিটি একটা আসলেই দরকার। আমরা আশাবাদী যে সামনে হবে ইনশাল্লাহ। আগামী দিনে যারা নির্বাচিত প্রতিনিধি আসবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, তিনি প্রত্যাশা করছেন আসলে যে এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে যে মেডিকেল কলেজ, যে দাবিগুলো রয়েছে সেই জিনিসগুলো হবে। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই যে যেই কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিও শুনেছি আপনাদের ঝিনাইদহ আছে, নানান ধরনের এখানে কলকারখানা যেমন আছে, সব মিলে আসলে সেই দাবিগুলো নিশ্চয়ই আপনারা এতদিন ধরে করেছেন। জনপ্রতিনিধিদের ইশতেহারে কি সেই বিষয়গুলো লক্ষ্য করছেন? জনপ্রতিনিধিদের ইশতেহারে এখনও অনেক জিনিসই আসেনি, তবে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঝিনাইদহ কৃষিপ্রধান অঞ্চল, এটা কলা আর পান ঝিনাইদহের প্রাণ। এই কৃষিভিত্তিক উন্নয়নটাই হচ্ছে ঝিনাইদহের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হতে পারে। তাই সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যে উৎপাদিত পণ্য কৃষকের, সেই উৎপাদিত পণ্যের লাভজনক দামের জন্য এবং সংরক্ষণের জন্য আমাদের গ্রাম পর্যায়ে হচ্ছে যে কৃষিভিত্তিক শিল্প নির্মাণ একান্ত আবশ্যক। সেখান থেকে কর্মসংস্থান হবে এবং একই সাথে কৃষক বাঁচবে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে হচ্ছে যে কৃষিপ্রধান অঞ্চল, সেহেতু আমরা মনে করি এখানে তেভাগা আন্দোলনের নেত্রী কমরেড ইলা মিত্রের নামে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের জোর দাবি জানাচ্ছি। যে কৃষি বিশ্ববিদ্যালয় দাবি করছে ইলা মিত্রের নামে। আমি কর্মসংস্থানের কথা বলতে চাই। যে আমরা জানি যে ঝিনাইদহে দেশের সর্ববৃহৎ বীজ কারখানা যেমন রয়েছে, একই সঙ্গে মুবারকগঞ্জ সুগার মিলও রয়েছে। কর্মসংস্থানের কী অবস্থা আছে আপনার কাছে একটু জানতে চাই। নাম পরিচয় একটু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সভাপতি ঝিনাইদহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমাদের ঝিনাইদহ জেলা মূলত একটা কৃষি বাণিজ্যিক জেলা। এখানে কর্মসংস্থার ব্যবস্থা করতে হলে প্রথমে কৃষিকেই প্রাধান্য দিতে হবে। যেখানে আগে কথা ছিল যে পান আর কলা ঝিনাইদহের প্রাণ, এটা না। আসলে পান, কলা, ধান, পাট, মাছ, রবি শস্য, পাট, সোনালী আঁশ, প্রত্যেকটা জিনিস ঝিনাইদহ জেলায় এত পরিমাণ তৈরি হয়, যেটা ঝিনাইদহ জেলার চাহিদা মেটায়ে আমরা আরও অনেক জেলায় রপ্তানি করে থাকি। এর জন্য প্রথমেই কৃষির পারে নজর দেওয়া উচিত। যেমন কৃষি যে ভর্তুকিটা দেওয়া হয় কৃষকের, আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়িক চেম্বারের সভাপতি হিসেবে মনে করি যে যারা কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে
প্রত্যেক কৃষক কয় বিঘে জমি চাষ করছে তাদের একটা কৃষি কার্ড করে এই কার্ডের মাধ্যমে কৃষি ভর্তুকি দিলে কৃষক উপকার হয়। তা না হলে যেভাবে কৃষি ভর্তুকি দেওয়া হয় এর ভিতর দুর্নীতি হয়। এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই কৃষি কার্ড করতে হবে। আর সর্বশেষ আমি সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে ঝিনাইদহ এই অবহেলিত একটা জেলাকে যে সারা বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা কর্মসংস্থানের কথা শুনছিলাম, আমরা একটু পেছনে যেতে চাই। আজকে অনেক মানুষ কিন্তু আসলে এই জায়গায় জড়ো হয়েছে। ঝিনাইদহের সমস্যা নিয়ে আমরা যেমন কথা বলছি, তাদের কাছ থেকে শুনছি, একই সঙ্গে সম্ভাবনার কথাও কিন্তু শুনছি। আমরা একটু জানতে চাই যে বেকার সমস্যা দূরীকরণে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, কর্মসংস্থানের জায়গাটি আসলে কীরকম ঝিনাইদহে? আমি মনে করি যে এখানে ঝিনাইদহ একটি সম্ভাবনার দ্বার। এখানে চতুর্দিকে যাওয়া আসার সুযোগ আছে, একটি কেন্দ্র আমি মনে করি। তো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আমরা যদি এখানে কলকারখানা গড়ে তুলতে পারি বা ইপিজেড গড়ে তুলতে পারি এখানে, তাহলে এখানে বিপুল পরিমাণ কর্মসংস্থানের যেমন সুযোগ হবে, আমি মনে করি আমাদের কৃষি নির্ভর যে এলাকা ভিত্তিক তারা কৃষকরা অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। জি ধন্যবাদ। যেই যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য দাঁড়িয়েছেন, তাদের ইশতেহারগুলো থেকে এই বিষয়গুলো উঠে আসছে। আমি দেখেছি যে প্রায় প্রত্যেকটা দলেরই ইশতেহারে এই কথাগুলো উঠে আসছে, কিন্তু ইশতেহারে উঠে আসলে হবে না, এটা প্রকৃতভাবে বাস্তবায়ন করতে হবে। যে আমার ইচ্ছামতো একটা ইশতেহার দিলাম, কিন্তু ভোট চলে যাওয়ার পর আমি যখন ক্ষমতায় আসছি সেই ইশতেহারগুলো আর সঠিকভাবে আমি বাস্তবায়ন করছি না। সেই জায়গা থেকে আমাদের ঝিনাইদহতে যারা যে প্রতিনিধিরা আছে তারা যে ইশতেহার দিয়েছে, আমি আশা করব নির্বাচনের পরবর্তীতেও তারা যেন এই ইশতেহারগুলো যথাযথভাবে। ধন্যবাদ। যেমনটা আসলে একজন বলছে যে শুধু ইশতেহারই নয়, বরং নির্বাচিত হওয়ার পর যাতে করে তারা এটি বাস্তবায়ন করেন, সেই দাবি তিনি করছেন। এখানে কিন্তু অনেক মানুষ আছেন। আমরা আরেকটু কথা বলতে চাই, জেলার পরিবেশ নিয়ে একটু কথা বলতে চাই। সারা বাংলাদেশে কিন্তু আসলে পরিবেশের বিপর্যয় ঘটেছে জলবায়ু পরিবর্তনের ফলে। ঝিনাইদহের আসলে পরিবেশ প্রতিবেশের কী অবস্থা আসলে? ধন্যবাদ সময় টিভিকে। ঝিনাইদহের পরিবেশ নিয়ে আসলে আমরা খুবই একটু আহত অবস্থায় আছি। প্রথমত যদি আমি বাসযোগ্য পরিবেশের কথা বলতে পারি, সেখানে আমাদের সুন্দর কোনো পরিকল্পনা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, যত্রতত্রভাবে বাড়িগুলো উত্থাপন হয়েছে, কিচেন বর্জ্যগুলো আসলে এদিক ওদিকভাবে ফেলা হচ্ছে। পরিবেশের যে প্রধান যে কন্টেন্টগুলো আমরা বিশেষ করে মেনটেন করে থাকি সেটা হচ্ছে পানি, বাতাস এবং মাটি, সেটাকে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে ঝিনাইদহের মাটিটা খুবই উর্বর, 3 ফসলি এবং 4 ফসলি জমি এখানে হয়ে থাকে। এবার ইনলানো এবং নানোর যে প্রভাবটা এসেছে সেই জায়গায় খুব আঘাত এনেছে। আমাদের যে নবগঙ্গা নদীটা, বিশেষ করে যে মোট 12টা নদী আছে তার শহর কেন্দ্রিক যে নবগঙ্গা নদী প্রাণবন্তর, সেটাকে চুয়াডাঙ্গার মাথা ভাঙ্গার সঙ্গে অ্যাটাচড এই ভরাট হওয়ার ফলে তার প্রাণবন্তরা হারিয়ে গেছে। আমরা বিশ্বাস করি যে এই নবগঙ্গা নদীটাকে আবার ফিরিয়ে আনা, আরেকটা যে নবগঙ্গা নদীটাকে ফিরিয়ে আনা, তার দখলদারিত্ব উচ্ছেদ করা, উচ্ছেদ করলে এটি আবার প্রাণ ফিরে পাবে। যে পরিবেশ অধিদপ্তর সহ তো নানান সরকারি সংস্থা আছে, তদারকি সংস্থা, তাদের পদক্ষেপটা আসলে কীরকম দেখেন? তাদের পদক্ষেপটা শুধু দায় সারা ভারত দেখি, তাছাড়া তো অন্য কিছু দেখি না। তারা শুধু যায় একটু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলো, কিন্তু তারপরে ওটাই থেমে যাচ্ছে, ওরপর আর কোনো কাজ করে না। জনগণ এটা নিয়ে মানববন্ধন বা বিভিন্নভাবে জানাচ্ছে ভিতরে ওদের, তারা ওইভাবেই ওদের কাজকর্ম চলমান, কিন্তু খাতা কলমেই থাকে, কিন্তু সীমাবদ্ধ। কিন্তু সামনে যে দৃশ্যমান এগুলো আমরা চোখে দেখি না, কিন্তু মাঝে সাথে তারা কিছু পদক্ষেপ নেয়। কিন্তু আমাদের জনগণও কিন্তু সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন না হয়, জনগণ যদি দেশপ্রেমিক না হয়, তাহলে পরে তারা যতই কাজ করুক না কেন আমরা আগাতে পারবো না। জি ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে একজন বলছেন যে শুধু সরকারি উদ্যোগ নয়, বরং জনসচেতনতা সেটির প্রয়োজনীয়তা আছে। জনসচেতনতার মধ্য দিয়ে আসলে যে পরিবেশ রক্ষা করা যাবে সেটি আসলে তিনি বলছেন। আমরা আরও অনেক মানুষ আছেন, আমরা একটু কথা বলতে চাই। আমরা জেলার যারা নারী উদ্যোক্তা রয়েছেন, পরিবেশ যারা আসলে নারীদের নিরাপত্তা পরিবেশ কেমন রয়েছে এই বিষয়টি কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে এখন পর্যন্ত পুরো জায়গা জুড়ে ঝিনাইদহের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা এবং একই সঙ্গে নারীদের নিরাপত্তার জায়গাটি আসলে কীরকম আছে? নারীদের নিরাপত্তার বিষয়টা যদি আমি বলি, তাহলে আমি একজন এনজিও কর্মী এবং মানবাধিকার কর্মী। আমি আসলে রাত বিরাত কোনো কিছু মানি না। আমি রাত 2টা নেই, 3টা নেই, 1টা নেই। আমি ঝিনাইদহ শহরে ঘুরে বেড়াতাম, কিন্তু এখন নিজের কাছে না একটু শঙ্কা বোধ করি। সারা বাংলাদেশে যে চিত্রটা হয়েছে, ঝিনাইদহতে ওইরকম চিত্র না হলেও সেই জায়গাটা থেকেই আমি একটু ভীত, এবং আমিও এখন সময়টাকে মেনেই আমি রাস্তাঘাটে বের হই।
জি, আসলে শঙ্কার কথা কিন্তু আসলে বলছেন। আমরা আরও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে নিরাপত্তার জায়গাটি আসলে নারীরা নির্ভয়ে বাইরে বের হতে পারছেন নিশ্চয়ই, সেই নিরাপদ পরিবেশে আসলে সবাই চান এবং সেটি কিন্তু আসলে নিরাপত্তা নিশ্চিতে কাজও করছে সরকার পক্ষ থেকে। আমরা একটু জানতে চাই যে নারী উদ্যোক্তাদের জন্য আসলে কেমন অনুকূল পরিবেশ ঝিনাইদহে রয়েছে, আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন কিনা? ধন্যবাদ সময় টিভিকে। আসলে আমাদের আপনারা জানেন যে সর্বশেষ আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থানে আমাদের ঝিনাইদহতে সারা দেশে নয়, ঝিনাইদহ আন্দোলনটা কিন্তু অনেক তীব্র ছিল। তো এখানে আমাদের নারীদের অংশগ্রহণটা অনেক বেশি ছিল, নারী নেতৃত্বের ভূমিকা অনেক বেশি ছিল। কিন্তু 5 আগস্টের পরে আমরা যখন দেখলাম যে আসলে নারীদেরকে আড়াল করা হলো, নারীদের উপরে যে সহিংসতা শুরু হয়ে গেল, সেখান থেকে নারীরা এখানে দেশের 51% নারী, তো সেখানে নারীদের তো পিছিয়ে রেখে কোনোদিনও সমাজ আগাতে পারে না, সম্ভব না। তো আমরা দেখলাম কি নারীরা কিভাবে পিছিয়ে যায় বা কিভাবে তাকে পিছনের দিকে ঠেলা হয়। তো সেই জায়গা থেকে তারা উদ্যোক্তা হিসাবে তারা হচ্ছে, এখন আমরা তো সর্বক্ষেত্রে প্রত্যেকটা কাজই তো আমরা দেখছি যে নারীরা এগিয়ে যাচ্ছে। তো আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের উচিত যে কে নারী কে পুরুষ, তার থেকে বড় কথা যে সবাই এই সমাজের একজন নাগরিক, নাগরিক হিসাবে তার যে দায়িত্ব সে পালন করবে, সে সব পেশায় যুক্ত হবে। আমি যেমন একজন ছাত্র, আমার কাছে যতটুকু মনে হয় আমাদের এই ঝিনাইদহতে, এই ঝিনাইদহ জেলা অনেক বড় না, কিন্তু আমাদের এই ঝিনাইদহ জেলাতে যে পরিমাণ জনসংখ্যা, যে পরিমাণ মেধাবী ছাত্র আছে, এখানে কিন্তু আমাদের একটা মেডিকেল কলেজ নেই, এখানে আমাদের একটা ভেটেরিনারি কলেজ নেই। সবার বক্তব্যে আসলে সেটি উঠে আসে। আপনি বলছেন নারীরা যাতে করে বৈষম্যের শিকার না হন, গণঅভ্যুত্থানে যেমন তারা ভূমিকা রেখেছেন, এখনও যাতে করে সে সুযোগটি পান, এমন কথাই কিন্তু বলছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা পরিবেশ নিয়ে কথা বলছি, নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছি, সব মিলিয়ে যারা মানসিক বিকাশ, কিশোররা যারা আগামী দিনে বড় হয়ে উঠবে, নেতৃত্ব দেবে, তাদের বিকাশে আসলে ঝিনাইদহ প্রশাসনের তরফ থেকে কেমন ভূমিকা আছে? ভূমিকা যৎসামান্য, চোখে পড়ার মতো না। এবং আমাদের ঝিনাইদহ সীমান্তবর্তী একটা জেলা, এই জেলাতে আসলে কিশোরদের বিপদগামী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং আমরা প্রতিদিনই দেখছি যে কিশোর গ্যাং তৈরি হওয়া, তারপর পাড়ায় পাড়ায় এই যে মাস্তানি, তারপর ড্রাগ অ্যাডিক্টেড হওয়া, এটা কিন্তু এখন তো প্রযুক্তির উৎকর্ষতায় অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের ভবিষ্যৎ গড়ছেন। সেই জায়গায় আসলে এখানকার কি অবস্থা? আপনি নিজেও তো এই ধরনের সঙ্গে যুক্ত আছেন। এটা ডেফিনেটলি আমাদের ঝিনাইদহ জেলা এমন একটা জেলা যেখানে আসলে নদী ভাঙন নেই, খরা নেই, বন্যা নেই। এটা খুবই লাভলি একটা প্লেস এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্য অন্যান্য যে কোনো জেলার থেকে অনেক বেশি। চাইলে আসলে প্রাকৃতিকভাবে অনেক সাপোর্ট এমনিতেই পাওয়া যায়। এবং আমি মনে করি যে যারা তরুণ আছে তারা পড়ালেখার পাশাপাশি তারা কিন্তু ফ্রিল্যান্সিংটা করতে পারে। এবং এই যে কন্টেন্ট ক্রিয়েশন, এটা কিন্তু একটা তীর্থভূমি বলবো ঝিনাইদহ, কারণ ঝিনাইদহে যেমন ইতিহাস খ্যাত, ঠিক তেমনই প্রাকৃতিকভাবে সমৃদ্ধ। এরপর হচ্ছে আমাদের ভৌগোলিক কিছু সাপোর্ট থাকে না, সেটা আমাদের ঝিনাইদহ সবচেয়ে বেশি। ঝিনাইদহ আছে, এটা আর একটু পৃষ্ঠপোষকতা পেলে নিশ্চয়ই আরও অনেক দূর যাবে, সেই প্রত্যাশা তিনি করছেন। আমি আবার একটু ফিরতে চাই ঝিনাইদহে, যিনি সময় টেলিভিশনে প্রতিনিধিত্ব করছেন, আমার সহকর্মী লোটাস রহমান সোহাগ। আমরা নানান কথা শুনছিলাম, আমরা পরিবেশ নিয়ে কথা বললাম, আমরা যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বললাম, আমরা যে নিরাপত্তা নিয়ে কথা বললাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই, বিশেষত নির্বাচনকে সামনে রেখে। আসলে যেহেতু দেখছেন যে নির্বাচন শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত আসলে জেলার যে নির্বাচনী পরিস্থিতি, এখন পর্যন্ত আমার জেলার আসলে খুব একটা তেমন বিশৃঙ্খলা এখনও শুরু হয়নি। আপনি জানেন বিগত যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে আমাদের এখানে বেশ কয়েকজন কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, শৈলকুপাত হয়েছিল 6 জন একই ইউনিয়নে। তো আসলে এই যে সামনে নির্বাচন, এই উপলক্ষে যে নতুন পুলিশ কর্মকর্তা, পুলিশ সুপার এসছেন, তার সাথে আমি কথা বলছি। তিনি বলছে যে নির্বাচন সুষ্ঠু করার জন্য তার পক্ষ থেকে সকল প্রকার আসলে তিনি ব্যবস্থা নিয়েছেন এবং নির্বাচনে যাতে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারে সেই বিষয়ে তারা সঠিকভাবে যাতে পুলিশের থেকে, জেলা প্রশাসন থেকে এবং পুলিশের পক্ষ থেকে তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে এবং তারা ভোটারদের আশ্বস্ত করেছে যে তারা যেন সঠিকভাবে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা তারা কিন্তু করেছে, যেটা আমরা পুলিশের সাথে কথা বলে এবং নির্বাচন অফিস সহ জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জি, ধন্যবাদ আপনাকে। তিনি প্রত্যাশা করছেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে নির্বাচন সামনে রেখে একেবারেই তো খুব কম সময়, 1.5 মাস সময়ও নেই, এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ তো অবশ্যই নিঃসন্দেহে ভালো এবং ঝিনাইদহতে আমি আশা করি যে অন্যবারের যে পরিস্থিতিতে যেভাবে নির্বাচন হয়েছে, এবার হয়তো আরও জাঁকজমকপূর্ণভাবে এবং সুন্দরভাবে নির্বাচন হবে এবং সবাই ভোট দেওয়ার জন্য তার যথারীতি স্থানে ভোট দিতে যাবে। সবাই ভোট দেওয়ার জন্য উন্মুখ আছে সেটি তিনি বলছেন। একই সঙ্গে যাতে করে নির্বাচনী পরিবেশ সেটি বজায় রাখে সেই প্রত্যাশার কথা তিনি বলছেন। আমরা আরও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে নির্বাচনকে সামনে রেখে তো আমরা সবসময় এক ধরনের বাংলাদেশের যেই নানান ধরনের বিশৃঙ্খল পরিবেশ দেখি, এবার কেমন পরিবেশ বিরাজ করছে ঝিনাইদহের 4টি আসন জুড়ে, আপনার কাছে একটু জানতে চাই ছোট করে। ধন্যবাদ সময় টিভিকে। এই মুহূর্তে আমাদের ঝিনাইদহ জেলার যে 4টি আসনে নির্বাচনের যে হাওয়া বসছে,
মোটামুটি আমাদের গত বিগত দিনের থেকে আমাদের এখন নির্বাচনের হাওয়াটা অনেক সুন্দর পরিবেশ। আশা করি যে আমরা আমরা আশা করি যে একটা সুন্দর নির্বাচন হবে এবং স্বাভাবিকভাবেই সুন্দর থাকবে, এই প্রত্যাশা আমাদের। সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছেন। যারা জনপ্রতিনিধি হিসেবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের কাছে আপনার ছোট করে একটু প্রত্যাশার কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। যারা আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা সুন্দর একটি ঝিনাইদহ আমরা চাই এবং এখানে আমাদের শিক্ষানগরী, শিল্পনগরী যাতে গড়ে ওঠে, যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয়, চিকিৎসা ব্যবস্থা যাতে ভালো হয় এবং আমাদের সর্বোপরি সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটা যেন নিশ্চিত করা হয়, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। নিরাপত্তা নিশ্চিত যাতে করা হয় সাধারণ ভোটারদের সেই প্রত্যাশার কথা তিনি বলছেন। আমরা আরও কয়েকজন মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। অনেক নবীন ভোটার এখানে আছেন, জ্যেষ্ঠ মানুষ আছেন। একটু জানতে চাই যে এবারের নির্বাচন তো আসলে অনেক গুরুত্বপূর্ণ, একই সঙ্গে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা আসলে কেমন অনুভব করছেন এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি? ধন্যবাদ সময় টিভিকে। আসলে তরুণদের ভিতরে অবশ্যই একটা ভালো লাগা কাজ করছে যে তারা অবশ্যই দীর্ঘ সময় পরে অনেক তরুণ ভোটার হয়েছে, যারা ভোট দিতে পারবে এই আশাই সবার ভিতরে সবাই ব্যক্ত করছেন। আপনাকে ধন্যবাদ। আরেকজন আছেন পাশে, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। সার্বিক পরিবেশ কেমন দেখছেন? নিশ্চয়ই ভোট দেওয়ার জন্য আপনি আগ্রহী, উন্মুখ হয়ে আছেন। ধন্যবাদ সময় টিভিকে। এটা আমার প্রথম ভোট, তা চারদিকে পরিবেশ আনন্দমুখর পরিবেশ চলছে। দেখা যাক আল্লাহর রহমতে ভোট কত দিকে আগে। জি, একজন নবীন ভোটারের সঙ্গে আমি কথা বলছিলাম, যিনি বলছেন আসলে এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে সেটি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করছেন। আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি, আরও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত আসলে ঝিনাইদহের 4টি আসনে প্রায় সব দলের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর আগেও আমরা দেখেছি সবসময় নির্বাচনে এক ধরনের অবস্থা তৈরি হয়। এবার কি অবস্থা আছে? একই সঙ্গে গণভোট নিয়ে প্রচারণা দেখছেন কিনা? ধন্যবাদ সময় টিভিকে। ইতিমধ্যে যে নির্বাচনী তফসিল ঘোষণার পরে আমরা ঝিনাইদহ জেলায় যে পরিবেশ লক্ষ্য করেছি, ঝিনাইদহর সকল শ্রেণী পেশার মানুষ এখানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সকল দলের মধ্যে একটি সম্প্রীতি আমরা লক্ষ্য করেছি। এটা একটা ভালো দিক এবং একই মঞ্চে একই সভা সমাবেশে সবাই কাজ করছে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবমুখর পরিবেশ আছে সেটি বলছেন। আমরা জানি যে সীমান্ত লাগোয়া জেলা ঝিনাইদহের বিরাট অংশ জুড়ে আসলে একেবারে ভারতীয় সীমান্ত, সেই জায়গাটির কি অবস্থা আছে, মাদকের আসলে উপদ্রবটা কীরকম সেটা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ সময় টিভিকে। যেহেতু এবার নির্বাচনের সর্বপ্রথম তরুণদের ভোটেই এই নির্বাচনের একটা বেশি আকাঙ্ক্ষা রয়েছে এবং সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি উজ্জীবিত সবচেয়ে বেশি তরুণরা। সেক্ষেত্রে আমাদের সীমান্ত কিছু এলাকা এখানে মাদক এবং অবৈধ অস্ত্রের একটা আভাস হয়তো বা থাকতে পারে। সেক্ষেত্রে প্রশাসনকে আমরা বলবো কঠোরভাবে নজরদারির মাধ্যমে যদি এই নির্বাচনটাকে আরও পরিবেশমুখর করতে হয় তাহলে এই সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের দিকে বিশেষভাবে প্রশাসনের নজর দিতে হবে বলে আমরা মনে করি। প্রশাসনের আরও বেশি আসলে তিনি নজর থাকবে সেই আশাবাদ ব্যক্ত করছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে এই এলাকার আসলে মাদকের কি অবস্থা, মাদকের সয়লাভ কিনা বা সার্বিক অবস্থা কীরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? ঝিনাইদহ শহরের মাদকের যে ভয়াবহতা, এটা প্রত্যেকটা শহরের মতো ঝিনাইদহ শহরেও মোটামুটি হয়তো আছে। তো আমরা আমাদের জনপ্রতিনিধি যেই হবে আমরা তাদের কাছে একটাই দাবি করব যে ঝিনাইদহ শহর মাদক মুক্ত হোক এবং ছাত্র সমাজ যারা আছে, যারা স্টুডেন্ট আছে তারা পড়ার টেবিলে তারা পড়াশোনায় ব্যস্ত থাকবে এবং প্রশাসনকেও যারা সজাগ থেকে এই ঝিনাইদহ শহরকে মাদক মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি যেরকমটি আসলে শুনছিলাম তারা বলছেন যে প্রশাসন যাতে করে কার্যকর ভূমিকা রাখে মাদকমুক্ত সমাজ গড়তে, মাদকমুক্ত জেলা গড়তে, সেই প্রত্যাশার কথা কিন্তু তিনি বলছেন। আরও অনেক মানুষ রয়েছেন, আমরা আর এক দুজনের সঙ্গে একটু ছোটো করে কথা বলতে চাই যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে, যে এখন পর্যন্ত কি ঝিনাইদহের যে 4টি আসনে কেমন পরিবেশ দেখছেন, কোনো ধরনের ভয়ভীতির পরিবেশ আছে কিনা? ধন্যবাদ সময় টিভিকে। বর্তমান ঝিনাইদহ জেলার যে পরিস্থিতি আসলেই ফ্যাসিস্ট সময়কার যেই দশম, একাদশ এবং দ্বাদশ যে নির্বাচনগুলো হয়েছে তখন কিন্তু নির্বাচন আসলে হয়নি। তখন কিন্তু মানুষের আতঙ্কে ছিল, ভয়ভীতির মধ্যে ছিল। আর এখন ফ্যাসিস্ট বিদায়ের পরবর্তীতে যদি ভোটের মাঠে আপনি যদি যে প্রশ্নটা করলেন যে এখন বর্তমান পরিস্থিতি কীরকম, আসলেই এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে খুবই ভালো, কারণ যারা ফ্যাসিস্ট ছিল পরিবেশ ভালো সেটি বলছেন। আপনাকে ধন্যবাদ। বলছেন যে এখন আসলে বিগত সময়ের যেই পরিস্থিতি সেই তুলনায় নির্বাচনী পরিবেশ ভালো। আমি আরও দু একজনের সঙ্গে একটু ছোট করে মতামত জানতে চাই যে
যারা এই জায়গাটিতে আছেন আমরা সবার সঙ্গে কথা বললাম। এখন পর্যন্ত যারা নির্বাচনে তাদের মতামত জানলাম, ভোট ভাবনা জানলাম, একই সঙ্গে ঝিনাইদহের যে সমস্যা, সংকট, সম্ভাবনা সব কথা কিন্তু আসলে উঠে এসেছে। এর মধ্য দিয়ে যারা আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তারা যাতে করে এই বিষয়গুলো গুরুত্ব রাখেন এবং এইটি নিয়ে আসলে তারা আগামী দিনে নির্বাচিত হলে পরে তারা এটি নিয়ে কাজ করবেন, সেই প্রত্যাশার কথা কিন্তু আসলে তারা বলছেন। আমি দু একজনের সঙ্গে আরেকটু কথা বলতে চাই যারা এই নির্বাচনী ভাবনা তাদের জানতে চাই, একই সঙ্গে যারা নির্বাচিত হবেন জনপ্রতিনিধি তাদের কাছে তাদের প্রত্যাশার কথা যেটি সেটি জানতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে সার্বিকভাবে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ আসলে কেমন দেখছেন, যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে আপনার প্রত্যাশাকে ছোট করে একটু বলুন। জি, ধন্যবাদ সময় টিভিকে। তো এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। তো আমরা যেটা চাই প্রত্যেকটা ভোটার যেন নিরাপত্তার সাথে কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নভাবে ভোট দিতে পারে, কোনো পেশি শক্তি যেন এখানে প্রয়োগ না করতে পারে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের কাছে আমাদের এটা প্রত্যাশা রয়েছে। পেশি শক্তি যাতে না থাকে সেটি আপনারা নিশ্চিত করার কথা বলছেন। আপনার মতামত জানতে চাই। জি, আমি আমার পরবর্তী বক্তার সাথে আমি একমত যে নির্বাচনে পেশি শক্তি, কালো টাকা এবং দুর্নীতি যেন কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে। জনগণ যেন নির্বিঘ্নে গত 17 বছর যেভাবে হয়েছে সেভাবে না হয়ে নতুন বাংলাদেশে যে প্রত্যাশা আমরা করছি সেই বাংলাদেশে সবাই যেন নিরপেক্ষভাবে নির্বিঘ্নভাবে ভোট দিতে পারে। নির্বিঘ্নভাবে ভোট দিতে পারে সেটি বলছেন। আমার পেছনে একজন আছেন, আপনার কাছে একটু যেতে যদি একটু আপনি প্লিজ দাঁড়ান, যে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আসলে? এখন পর্যন্ত আমাদের সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালোই দেখছি এবং আমরা আশা করছি এই পরিস্থিতিটা যেন আমাদের ভোটের আগ দিন পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত এমনই থাকে, যেন ভোটের ফলাফল যাতে করে আসে, ভোটের ফলাফল পর্যন্ত যাতে করে থাকে সেটির কথা বলছেন। আমরা আরও একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। আমার বামে রয়েছেন অনেকে, আপনার কাছে ছোট করে একটু জানতে চাই যে সবশেষ নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আসলে নির্বাচন তো এখনো শুরুই হয়নি। আগামীকাল ঝিনাইদহ 4টি আসনের মনোনয়ন বাছাই হবে। এই বাছাইয়ের পরে যে নির্বাচনের যে তকমা মানে যে ডামাডোল সেটা শুরু হবে। তো সার্বিক পরিস্থিতি এখন একটা গুমট আবহাওয়া বিরাজ করছে। আর গণভোট নিয়ে কিন্তু এখানে কোনো হ্যাঁ না ভোট নিয়ে কোনো প্রচারণা তেমন একটা নেই। মানে মানুষের ভিতরে যে একটা হ্যাঁ না ভোট হবে এটা কিন্তু মানুষ এখন পর্যন্ত কেউ জানে না। গণভোট নিয়ে প্রচার আরও বাড়ানোর কথা বলছেন। আমরা যেরকম মানুষের কথা শুনছি, আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। সবশেষে আমরা নানান মানুষের কিন্তু নানান ধরনের বক্তব্য কিন্তু শুনতে পেলাম। আপনার কাছে ছোট করে একটু জানতে চাই যে আসলে যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তাদের কাছে আপনার প্রত্যাশা ছোট করে। আমার প্রত্যাশা আমাদের ঝিনাইদহ জেলা বাউল সাধকদের জেলা, এখানে সাংস্কৃতিক চর্চাটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি সেই পরিবেশ আমাদের তৈরি করে দেবে, এটাই আমাদের প্রত্যাশা। জি, আপনার কাছে একটু জানতে চাই যে যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে প্রত্যাশা ছোট করে। ধন্যবাদ সময় টিভিকে। প্রত্যাশা আসলে আগে ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা কোনো প্রত্যাশাই পাইনি। এখন আমরা চাবো যারা আছে তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে, আমাদের ঝিনাইদহ সন্ত্রাসমুক্ত হবে, মাদকমুক্ত হবে এবং ঝিনাইদহকে সুশীল সমাজের মাধ্যমে একদম সুন্দর করে আমরা গড়ে সুন্দর ঝিনাইদহের কথা বলছেন। যেই সুন্দর ঝিনাইদহ হবে, সন্ত্রাস মুক্ত ঝিনাইদহ হবে, মাদক মুক্ত ঝিনাইদহ হবে, তেমন প্রত্যাশার কথা বলছেন। ঝিনাইদহের নানান সংকটের কথা আমরা শুনছিলাম, সেসব থেকে উত্তরণের কথাও কিন্তু আসলে আমরা জানছিলাম। সব মিলে কিন্তু আসলে এই ঝিনাইদহে যে নানান শ্রেণী পেশার মানুষকে আমরা পেলাম, তাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে সুন্দর বাসযোগ্য ঝিনাইদহ কীভাবে গড়ে উঠবে সেসব কথা কিন্তু উঠে এসেছে। দেশের সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামীকালে নির্বাচনের পথচলা নিয়ে আমরা থাকবো যশোরে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।